স্বাগতম নুসা-টেক রেফ্রিজারেশনের পক্ষ থেকে। একটি এক্সপানশন ভালভ এয়ারকুল চিলারে ফিটিং করার সঠিক পদ্ধতি আজকের আমরা এই ভিডিওতে দেখাবো। এটি একটি ড্যানফোর্স ব্র্যান্ডের 10 টনের এক্সপানশন ভালভ। ভালভটি আমরা প্যাকেট থেকে বের করতেছি। এটি একটি ইনটেক নতুন একটি এক্সপানশন ভালভ। এখন আমরা যে এক্সপানশন ভালভটি বের করলাম এটির সাইজ হচ্ছে, ইনলেট সাইজ হচ্ছে, এখন আমি হাতে ধরে দেখাচ্ছি 5/8 এবং এটি হচ্ছে 1/8। কিন্তু আমার চিলারের যে এক্সপানশন ভালভ আছে পুরাতন, সেটি হচ্ছে ইনলেট ঠিক আছে 5/8 এবং আউটলেট 3/4। তাই আমরা 1/8 আউটলেটকে আমরা রেডিউস করে পাইপের মাধ্যমে আমরা 3/4 নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব এটি আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন আমি আমার ওয়েল্ডিং টস বার্নারটি অন করলাম। এটি এলপিজি এবং অক্সিজেনের সহায়কে বার্নারটি জ্বলে। এখন এক্সপানশন ভালভটি আপনারা ওয়েল্ডিং করার আগে অবশ্যই এইভাবে ঝুট ভিজিয়ে এরপরে এক্সপানশন ভালভের বডির উপর পেঁচিয়ে তারপরে ওয়েল্ডিং করবেন, যাতে অতিরিক্ত হিটে এক্সপানশন ভালভের ভিতর গ্যাসকেট থাকে, যাতে এগুলো নষ্ট হয়ে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন দুই প্রান্তে সমান্তরালে হিট দিলে এক্সপানশন ভালভের বডি এবং পাইপে ব্যালেন্স করে হিট দিবেন এবং যখন লাল হয়ে যাবে অটোমেটিকলি ব্রেজিং রড দিলে তখন ব্রেজিং রড গলে ওয়েল্ডিং হয়ে যাবে। এখন কিন্তু আমাদের হিটে ওয়েল্ডিং হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা বার্নার দিয়ে যে হিট দিচ্ছি আমরা ব্যালেন্স করে হিট দিতেছি। ভিজা জোর থাকলে ওয়েল্ডিংয়ের সময় একটু সমস্যা হয়, তাই একটু টেকনিক আকারে এবং ব্যালেন্স করে ওয়েল্ডিং করবেন। বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। এটি হচ্ছে যেখানে এক্সপানশন ভালভটি ছিল সেই জায়গাটি। এখানে পাইপটি অনেক পুরাতন, অনেক বয়স হয়েছে, তাই অবশ্যই ওয়্যার ব্রাশ দ্বারা হিট দিয়ে ওয়্যার ব্রাশ দ্বারা পরিষ্কার করে নেবেন এবং সিজ পেপার দিয়ে অবশ্যই পরিষ্কার করে নেবেন, না হলে ওয়েল্ডিং ভালো হবে না। মাঝে মাঝে ধরবে, জায়গায় জায়গায় ধরবে না, অবশ্যই খুব পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, এখন আমরা যেটি দেখাচ্ছি এটি আমাদের এক্সপানশন ভালভের বডির সাথে কিছুটা অংশ ওয়েল্ডিং করা হয়েছে। এটি একটি 10 টনের এক্সপানশন ভালভ। এখন আমরা রেডিউস করে আমরা এখন 1/8কে আমরা 7/8-এ রেডিউস করে নিয়ে এসেছি। এখন আমরা 7/8-এর একটি পাইপ লাগিয়েছি। এই 7/8-এর পাইপের ভিতরে আমরা 3/4 একটা পাইপ ঢুকালে অটোমেটিকলি 1/8 থেকে 3/4 পাইপে চলে আসবে। এবং আমাদের যে ইনলেট নিয়ে কোনো ঝামেলা নেই। ইনলেট আগেও চিলারের পাইপের সাথে 5/8 ছিল, এই এক্সপানশন ভালভের ইনলেটও 5/8। শুধু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে 3/4-এর জায়গায় আমাদের এখনকার যে এক্সপানশন ভালভটি এটি হচ্ছে 1/8, এটি আমাদের স্টকে ছিল। এবং এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ চিলারের চিত্র। আমাদের উপরে যেটি উপরের পার্টটা হচ্ছে কন্ডেন্সার ইউনিট এবং আমরা নিচে যে যন্ত্রাংশগুলো দেখাবো এখন, এটি হচ্ছে আমাদের স্ক্রুল টাইপ কম্প্রেসর। এটি 3 ফেজের একটি কম্প্রেসর এবং এটি হচ্ছে এই কম্প্রেসরের রিসিভার ও কিছুটা গ্যাস সব সময় স্টক করে রাখে। এখন আমরা যে লাইনটি দেখাবো এটি কন্ডেন্সার ইউনিট থেকে এক্সপানশন ভালভের দিকে গেছে। এখন আমরা পাইপটি ধরে ধরে দেখাচ্ছি যে কোথা থেকে এসলো। এই যে এখান থেকে কন্ডেন্সার ইউনিটে 2টি পাইপ কম্প্রেসর থেকে উঠছে, এরপরে পাশের 2টি থেকে আবার টি হয়ে, হ্যাঁ এই যে পাশের 2টি, এই যে এখানে দেখাচ্ছি টি হয়ে এরপরে এক্সপানশন ভালভের দিকে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা সব কিছু খুঁটিনাটি ধরে ধরে দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের এক্সপানশন ভালভটি
এক্সপানশন ভালভটি আমরা যে জায়গা ফিটিং হবে চিলারের, আমরা ওই জায়গাটি এখন প্র্যাকটিক্যালি মেপে চেক করতেছি যে আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের মেজারমেন্ট 100 ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমাদের যে পুরাতন পাইপটি 5/8-এর, এটি আমরা নতুন করে বড় করে কানেকশন করে একবারে ফিটিং করব। এই লাইনটি হচ্ছে আমাদের লিকুইড ফিল্টার ডায়ার। এটি হচ্ছে লিকুইড ফিল্টার ডায়ার। এটি কন্ডেন্সার ইউনিট থেকে আউট হয়ে বের হয় এই পাইপটি, এরপরে এটি লিকুইড ফিল্টার ডায়ার হয়। তার মানে গ্যাসের ভিতর যে অয়েল থাকে, ময়েশ্চার অয়েল ফিল্টারিং হয়ে, যদি কোনো ময়লা থাকে পার্টিকেল থাকে ফিল্টারিং হয়ে তারপরে আসছে। এটির দুই সাইডে উপরে এবং নিচে দুইটা কপার বাল্ব আছে। যদি ফিল্টার চেঞ্জ করার প্রয়োজন হয় ভাল্ব অফ করে আমরা লিকুইড ফিল্টার ডায়ারটি খুলে নেই। এখন আমরা এক্সপানশন ভাল্বের সাথে রেডিউসের পরে আমরা এখন 7/8-এর পাইপটি ওয়েল্ডিং করা দেখাচ্ছি। কিভাবে ঝুট পেঁচিয়ে আপনারা যতবারই ওয়েল্ডিং করবেন অতবারই ঝুট খুলে ভিজিয়ে আবার পেঁচিয়ে আপনারা ওয়েল্ডিং করবেন, অথবা হিট দিতে দিতে যদি শুকিয়ে যায় ঝুট তাহলে আবার পানি দিয়ে ভিজিয়ে নেবেন। এখন আমরা যে বড় পাইপ বলছিলাম যে আমাদের 5/8-এর পুরাতন পাইপটি পুরাতন হয়ে গেছে এবং অনেক নর্মাল হয়ে গেছে, তাই আমরা এখন একটি কপার বাল্ব সহকারে আমরা 5/8-এর পাইপটি বাহিরে বের করে আমরা ওয়েল্ডিং করে নিচ্ছি, এটি সুবিধার্থের জন্য। দেখতেই পাচ্ছেন আমরা কেটে বাইরে বের করে এবং আমরা একটি কপার বাল্ব লাগিয়ে নিয়েছি নতুন করে। এটি ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যায়। এখন আমরা আমাদের যে এক্সপানশন আমরা যেখানে সিরিজ কাগজ দিয়ে ঘষতেছি এটি পুরাতন জায়গা, এটি হচ্ছে আগের পুরাতন পাইপ যেখানে এক্সপানশন ভাল্বটি ছিল। যেহেতু অনেক দিন হয়েছে তাই আমরা ঘষে তারপরে এক্সপানশন ভাল্বটি ফিটিং করতেছি। আপনারা অবশ্যই ওয়্যার ব্রাশ এবং সিরিজ কাগজ এবং হিট দিয়ে বার্নারের দ্বারা হিট দিয়ে সিরিজ কাগজ ওয়্যার ব্রাশ দ্বারা ঘষে তারপরে এক্সপানশন বাল্ব অথবা যে কোনো জয়েন্ট দিবেন পুরাতন পাইপে। না হলে কিন্তু আপনার ওয়েল্ডিং ধরবে না এবং জায়গায় জায়গায় ওয়েল্ডিং ধরবে, জায়গায় জায়গায় ছেড়ে দেবে, তা না অথবা দেখবেন ওয়েল্ডিং করার পরে লিকেজ পাবেন। আর ওয়েল্ডিং করার সময় অবশ্যই দুই সাইডে ব্যালেন্স করে, যেখানে আপনি ওয়েল্ডিং করবেন জয়েন্টে দুই সাইডে ব্যালেন্স করে আপনি হিট দেবেন, অটোমেটিকলি ওয়েল্ডিং হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন আমার বার্নারটি যেহেতু আমার উপরে ওয়েল্ডিং কমপ্লিট, এখন আমি নিচের দিকে নামতেছি, তাই আমি বার্নারটি নিচের দিকে কায়েত করে তারপরে আমি নিচের দিক থেকে ব্রেজিং রড দিচ্ছি, যাতে হিটে অটোমেটিকলি ব্রেজিং রড গুলে নিচে ওয়েল্ডিং কমপ্লিট হয়ে যায়। এই যে এখন আমি ব্রেজিং রডটি বাঁকা করে আমি অপর সাইডে আমি ব্যালেন্স করে আস্তে আস্তে করে রড গলিয়ে নিচের দিকে নামতেছি। এবং যদি কোথাও ব্রেজিং ওয়েল্ডিং করতে গিয়ে একটু উঁচু নিচু হয় বা সমস্যা হয়, এটি আপনারা বার্নার দ্বারা হিট দিয়ে ফিনিশিং দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন এখন আমার ওই সাইডে ঢোকার কোনো অপশন নাই, তাই আমি দূর থেকে বার্নারের মাধ্যমে এবং ব্রেজিং রড দিয়ে আমি অপর সাইডের ওয়েল্ডিংটি কমপ্লিট করতেছি। বন্ধুরা, এটি হচ্ছে ইভাপোরেটরের সাকশন লাইনের সাথে এক্সপানশন বাল্বের আউটলাইন ওয়েল্ডিং করে কমপ্লিট করলাম। এখন আমাদের ওয়েল্ডিং করতে করতে ঝুটটি শুকিয়ে গিয়েছে, তাই আমরা ঝুটটি আবার ভিজিয়ে নিয়েছি। এখন আমরা যেটি ওয়েল্ডিং করব এটি হচ্ছে আমার একটা বাইপাস লাইন, এক্সপানশন ভাল্বের সাথে সাকশনের একটি বাইপাস লাইন। এটির সাথে বেলুস কানেকশন করা থাকে সাকশনে। যদি ঠান্ডার পরিমাণ অনেক বেশি হয় এবং যদি এক্সপানশন বাল্ব ব্লক হয়ে যায় তাহলে এখান থেকে অটোমেটিকলি বাইপাসের মাধ্যমে গ্যাস ডিসচার্জ থেকে সাকশনে চলে যায় কম্প্রেসর সেভ করার জন্য। যদি 100% এই বাইপাসটি না থাকে, ব্লক হয়ে যায়, তাহলে কম্প্রেসরের উপরে অধিক প্রেসার পড়ে কম্প্রেসরটি নষ্ট হয়ে যেতে পারে।
তাই এই বাইপাস লাইনটি করা। দেখতেই পাচ্ছেন ওয়েল্ডিংটি খুবই সুন্দর হয়েছে এখানে। এখন আমরা আবার ওয়েল্ডিং করা কমপ্লিট, তাই আমরা আমাদের যে পানি ছিল পানি দিয়ে সম্পূর্ণটি ভিজিয়ে আমরা টেম্পারেচার নিয়ন্ত্রণে নিয়ে আসতেছি। বন্ধুরা কাজ কমপ্লিট, ওয়েল্ডিং কমপ্লিট হওয়ার পরে আমাদের ওয়েল্ডিং কমপ্লিট, তাই এখন আমরা নাইট্রোজেন প্রেসার দিয়েছি। এখন আমরা শ্যাম্পু ফেনা দিয়ে শ্যাম্পু পানি দ্বারা আমরা সম্পূর্ণ জায়গায় লিক টেস্ট করতেছি। যেখানে যেখানে আমরা ওয়েল্ডিং করেছি এক্সপানশন ভালভের এবং কপার ভালভ এবং ইভাপোরেটরের জয়েন্ট, আমরা সব জায়গায় এখন লিক টেস্ট করতেছি, যাতে যদি কোথাও চোরা লিক থাকে অথবা কোনো লিকেজ থাকে ওয়েল্ডিংয়ে যাতে বেরিয়ে যায়। শ্যাম্পু ফেনা পাতলা থাকে, তাই শ্যাম্পু ফেনা দিয়ে লিক টেস্ট করলে শ্যাম্পু পানি অথবা শ্যাম্পুর ফেনা খুব সহজেই বেরিয়ে যায়। বন্ধুরা আমরা 170 PSI নাইট্রোজেন প্রেসার দিয়ে রাখছি। এটি আমরা 8 ঘন্টা 12 ঘন্টা অথবা 24 ঘন্টা প্রেসার দিয়ে রাখবো। যদি আমার প্রেসার না কমে তাহলে আমরা বুঝবো যে আমার 100% আমার ওয়েল্ডিং কমপ্লিট হয়েছে এবং আমার কোনো লিকেজ নাই। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমাদের সম্পূর্ণ কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। বন্ধুরা কাজ করার পরে অবশ্যই আপনারা নাইট্রোজেন অথবা কম্প্রেসর মাধ্যমে প্রেসার দিয়ে 8 ঘন্টা 10 ঘন্টা অথবা 12 ঘন্টা অথবা 24 ঘন্টা রেখে দিবেন। এখন আমরা মিটারের চারপাশ টেস্ট করতেছি। আমার সাথে আছে 2 জন সহযোগী, তারা আমার যথেষ্ট পরিমাণে আমাকে সহযোগিতা করতেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বন্ধুরা কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।